This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তাদের উপর নির্ভর করে হাসপাতাল চলে, তার কারণ গত ১৩ বছর ধরে রাজ্যের সমস্ত ক্ষেত্রে যেমন শূন্য পদে স্বচ্ছ নিয়োগ হয়নি, তার মধ্যে এই ডাক্তারি পরিষেবা যেগুলো এমার্জেন্সি সার্ভিসেস সেগুলোও রয়েছে। হাসপাতালগুলোতে ডাক্তার, নার্স, টেকনিক্যাল, মেডিকেল টেকনোলজিস যারা আছেন তাদের একটা ব্যাপক শূন্যপদ রয়েছে, যেটা রাজ্য সরকার গত ১৩ বছরে তাদেরকে নিয়োগ দিতে পারেনি, ফলে নির্ভরতা হয়েছে। এখন এই নির্ভরতা যখন একদিকে হয়েছে, আর এই ডাক্তারদের একাংশ আরজি করের আবহকে কেন্দ্র করে সরকারের গাফিলতি, দুর্নীতি, ত্রুটির দিকে আঙ্গুল তুলছেন, তার জন্যে সম্ভবত এই রকম নানান নির্দেশিকা ইত্যাদি ইত্যাদি দিয়ে খানিকটা চাপ তৈরি করার চেষ্টা হচ্ছে। আরজি করের আমরা দেখেছিলাম স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ওপর চাপ তৈরি করার চেষ্টা হয়েছিল, একই রকমভাবে এই চাপও তৈরি করা হচ্ছে বলে আমাদের মনে হয়। কিন্তু সুপ্রিম কোর্টে তো রাজ্য সরকারই জানিয়েছিল এই আরজিকর কাণ্ডের ক্ষেত্রে যে মামলা চলছে, যে পিজিটিরা ছাড়া হাসপাতাল চালানো অসম্ভব, অচল হয়ে পড়বে। তাহলে সেই রাজ্য সরকারই আবার এই নির্দেশিকা দিচ্ছে। রাজ্য সরকারের কথার সাথে কাজের যদি আপনি মিল খুঁজতে যান, তাহলে গোটা বছর পেরিয়ে যাবে, আপনি কোনো মিল খুঁজে পাবেন না। এই পিজিটিরা তারা হাসপাতালের মধ্যে যা কাজ করেন সেটা আমরা সবাই যারা সরকারি হাসপাতালে যাই তারা সবাই দেখেছি। কিন্তু মেদিনীপুরের এই ঘটনাটাকে কেন্দ্র করে আবার যে নতুন এই নির্দেশিকা চাপিয়ে দেওয়া হলো, ১ মাস বাদে যখন এইটা থিতিয়ে যাবে, আবার একটা নির্দেশিকা দিয়ে তাদের কাজ করতে দেওয়া হবে, তখন সেটা কেউ জানতে পারবে না। এখন আপাতত রাজ্য সরকারের মাথাদের দিকে, স্বাস্থ্য দপ্তরের মাথায় যারা বসে রয়েছেন তাদের দিকে যাতে এই ঘটনার তীর না চলে যায়, তার জন্যে নজর ঘোরানোর জন্যে এটাকে ওই পিজিটিদের দিকে বা অন্য ডাক্তারদের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা সরকার করছে। কিন্তু এই পিজিটিদের ক্ষেত্রেও তো তাদের পড়াশুনোর সঙ্গে তো এই অপারেশনগুলো জড়িত, তাদের তো পড়াশুনোয় ব্যাঘাত ঘটবে। আমরা তো সেটাই জানতাম, আমার এই বিষয়ে খুব বিরাট অভিজ্ঞতা নেই, কিন্তু আমরা তাই জানতাম যে ডাক্তারবাবু তার ছাত্রছাত্রী ইত্যাদিদের নিয়ে অপারেশন হোক, অন্যান্য কিছু হোক, তারা সেইটা শেখাতে থাকে। সব ক্ষেত্রেই আমরা সেটা দেখেছি। কিন্তু এই ধরনের সার্কুলার সেইটা যদি চালু হয়ে যায়, তাহলে এমনি সরকারি হাসপাতালগুলোর অবস্থা খুবই খারাপ জায়গায় আছে। শুদ্ধ চকচকে গেট হওয়া ছাড়া আর সরকারি হাসপাতালে কাজের কাজ বিশেষ কিছু হয়নি। এখন যদি এই সার্কুলারটা চালু হয়ে যায় এবং এটাই যদি ভবিষ্যতে চালু থাকে, তাহলে পরিকাঠামো যতটুকু রয়েছে এবং পিজিটিরা তাদের সর্বস্ব দিয়ে ৩৬ ঘন্টা টানা ডিউটি করে যে পরিকাঠামোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন, সাধারণ মানুষের জন্যে সরকারের পক্ষে যে কাজ করার চেষ্টা করছেন, সেটা আরও ভেঙে পড়বে এবং সেই বিপর্যয়ের দায় কিন্তু এই সরকারের ঘাড়েই এসে পড়বে। যারা এই নির্দেশিকা চালু করছেন, ওই বিপর্যয়ের দায় কিন্তু তাদেরকেই নিতে হবে। আরজিকর কাণ্ডে আমরা দেখেছিলাম যে কুণাল বাবুরা বারংবার অভিযোগ করছিলেন যে সিনিয়র ডাক্তাররাই আন্দোলনকে পিছন থেকে মদদ দিচ্ছে। তাদের চাপে ফেলতেই কি এই ধরনের সিদ্ধান্ত পিজিটিদের সরিয়ে দেওয়া? ডাক্তারবাবুরা পিছন থেকে কেন মদত দেবেন? ডাক্তারবাবুরাই তো এই আন্দোলনের সামনে দাঁড়িয়েছিলেন। সাধারণ মানুষ তাদের পাশে গিয়ে পিছনে দাঁড়িয়ে এই আন্দোলনটাকে আরও এগিয়ে নিয়ে গেছিলেন। কথাটা হচ্ছে যে কাদের চাপে ফেলতে চাইছেন এবং কেন চাইছেন, এইটার মধ্যেই গোটা রাজনীতিটা, ষড়যন্ত্রটা লুকিয়ে রয়েছে। এই যে এটাকে ডাক্তারবাবুদের ওপর চাপ ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই প্রশ্নটা তো উঠবেই যে ডাক্তারবাবু তো আর বলেননি যে ওই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া ওষুধ দিতে, বা যে কোম্পানি ব্ল্যাকলিস্টেড হয়ে আছে তার স্যালাইন হাসপাতালে চালু করতে, তো ডাক্তারবাবু বলেননি। কারা বলেছিলেন ওই স্যালাইন ওই হাসপাতালে কিনতে? কারা বলেছিলেন ওটা ব্যবহার করার যায়? কারা কালো তালিকাভুক্ত কোম্পানিকে দিয়ে জোর করিয়ে নিয়ম বহির্ভূতভাবে হাসপাতালে ওই স্যালাইন কি অন্যান্য ওষুধ টষুধ ইত্যাদি রাখলেন? এই তদন্তটা যাতে সঠিকভাবে না হয়, ওই দিকে যাতে মিডিয়ার অ্যাটেনশন, সোশ্যাল মিডিয়ার অ্যাটেনশনটা চলে না যায়, তার জন্য এটাকে ডাক্তারবাবুদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেই মনে হয়। আরজিকরের সময় আমরা বারংবার দেখছিলাম এবং তার রেশ এখনো চলছে যে সে সময় থেকে তৃণমূল কংগ্রেস এই চিকিৎসকদের সম্পর্কে যে ধরনের মন্তব্য, একটা বদলা নেওয়ার মানসিকতা, এক্ষেত্রে কি সেটাই তৈরি তারা করতে চাইলো স্যালাইন কাণ্ডকে সামনে? তৃণমূল শুরু থেকেই আরজি করের কাণ্ড হোক বা মেদিনীপুরের কাণ্ড হোক, তারা হচ্ছে যে এমন একটা ভাব করার চেষ্টা করছে যে এটা বোধহয় ডাক্তারদের সাথে সরকারের কোনো রকম রাজনৈতিক লড়াই হচ্ছে। শুরু থেকেই এটা কখনোই রাজনৈতিক লড়াই ছিল না। মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনাও এটা রাজনৈতিক লড়াই হবে কেন? একজন প্রসূতি, আজকে দেখলাম কোথাও একটা কাগজে একজন ডাক্তারবাবু বলছেন যে একজন প্রসূতি তিনি ৯ মাস সুস্থ স্বাভাবিক হয়ে থাকলেন, সন্তান প্রসবের পর এমন কি হলো যে তাকে মৃত্যুর মুখে ঢলে পড়তে হলো। এই প্রশ্নের উত্তর যে কোনো সাধারণ মানুষ চাইবেন। কত শতাংশ মানুষ সরকারি হাসপাতালে বাধ্য হয়ে যায় এটা আমরা সবাই জানি, বেসরকারি হাসপাতালে সবাই অ্যাফোর্ড করতে পারে না। তাহলে সরকারি হাসপাতালে যদি আমার ভরসার জায়গাটা উঠে যায়, কোন স্যালাইন দিচ্ছি, কোন ওষুধ খাচ্ছি, এইটা সম্পর্কে যদি একটা অবিশ্বাস তৈরি হয়,
তখনই আসলে সরকারি হাসপাতালে সমস্যা তৈরি হয়, তখনই রোগীর পরিবার পরিজন কখনো উত্তেজিত হয়ে ওঠেন, অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। এইগুলো যাতে না ঘটে তার জন্যে সরকারের যে কনফিডেন্সটা তৈরি করার প্রয়োজন, স্বাস্থ্য দপ্তরের, স্বাস্থ্য মন্ত্রকের যে কনফিডেন্সটা তৈরি করার প্রয়োজন আরজি করের ঘটনায় বা মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনায়, তারা সেটা কমপ্লিট ফেইলিয়ার। ঘটনা ঘটার কত ঘন্টা পরে সেই অসুস্থ প্রসূতি মায়েদেরকে কলকাতায় ট্রান্সফার করা হলে সেই টাইম গ্যাপটা দেখলেই আপনি বুঝতে পারবেন। যদি সরকার আন্তরিক হতো, যদি স্বাস্থ্যমন্ত্রক সত্যিই এই বিষয়ে গুরুত্ব দিয়ে দেখতো, তাহলে ঘটনা ঘটেছে খবর পেয়ে সাথে সাথেই তো তাদের কলকাতায় অন্য ভালো জায়গায় ট্রান্সফার করার কথা। করতে এতদিন দেরি হয়ে গেল। কিন্তু আপনি যে কোনো একজন সাধারণ পেশেন্টকে নিয়ে যান, বিভিন্ন জায়গায় এরকম মানে রেফারেল সিস্টেমটা এমন হয়ে গেছে, অন্যান্য হাসপাতালগুলোতে কিছু হলেই বলা হচ্ছে যে কলকাতায় চলে যান, কারণ ওইখানে প্রযুক্তি নেই, পরিকাঠামো নেই, এটা নেই ওটা নেই বলে কলকাতায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা দুর্নীতি এবং ইচ্ছাকৃতভাবে হাসপাতালগুলোর মধ্যে এমন এমন কিছু ব্যবস্থা তৈরি করা হচ্ছে যার জন্যে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, জেলার যে মূল হাসপাতাল, সেগুলোর পরিকাঠামোটা একেবারে ভেঙে পড়ছে। শুধু সামনে ওই চকচকে গেট করে এই পরিকাঠামো রোধ করা যাবে না। এই ঘটনাও চক্রান্ত দেখছে শাসক শিবির, ইতিমধ্যেই সে কথা তারা বলছে। তো চক্রান্তই যদি হয় তাহলে এই আরএল যে স্যালাইন, সেই স্যালাইন আপাতত বন্ধের জন্যই বা কেন বলছে সেন্ট্রাল মেডিকেল স্টোর? আপাতত বন্ধ কেন বলছেন? অন্য একটি রাজ্য সরকার তো গত বছর এটাকে বন্ধ করতে বলেছিল। ড্রাগ কন্ট্রোল তো আগেই বলেছিল যে এটা ব্যবহার করা যাবে না, তারপরেও ড্রাগ কন্ট্রোল বলল, অন্য একটি রাজ্য সরকার এটাকে কালো তালিকাভুক্ত করলো, তারপরেও পশ্চিমবঙ্গে কার এরকম নির্দেশ আছে যে অন্য রাজ্যের কালো তালিকাভুক্ত এই যে স্যালাইন, ড্রাগ কন্ট্রোল বারণ করা এই যে স্যালাইন, সেটা তারা হাসপাতালে চালু করতে বললো? কারা বললেন, কে বললেন, কেন বললেন, কি তার স্বার্থ? অর্থনৈতিক স্বার্থ আছে না অন্য কোনো স্বার্থ জড়িত? এইগুলোর যদি ভালো করে তদন্ত না হয়, আমাদের ভরসা আছে যে স্বাস্থ্য সচিব বা বাকি যারা আছেন তারা এই বিষয়ে ভালো করে তদন্ত করবেন না। ইতিমধ্যে ওরা ডাক্তারদের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আরও এমন কিছু জগাখিচুড়ি চাপিয়ে দেওয়া হবে যে আসল অপরাধী যারা, আরজি করের ক্ষেত্রে আমরা বলছি, মেদিনীপুর মেডিকেলের ক্ষেত্রেও বলছি, অন্য ক্ষেত্রেও বলছি, আসল অপরাধীকে ধামাচাপা দেওয়ার জন্যে প্রশাসন যতটা তৎপর যদি মানুষকে বাঁচানোর জন্য হতেন, তাহলে পশ্চিমবঙ্গে আজকে এই প্রসূতির মৃত্যু দেখতে হতো না। কিন্তু বিকল্প না জানিয়ে এই স্যালাইনে নিষেধাজ্ঞা হয়, যেটা হচ্ছে জেলা গ্রামীণ হসপিটালগুলোতে স্যালাইন পাওয়া যাচ্ছে না। জেলা গ্রামীণ হাসপাতালগুলোতে কার্যত কিছু পাওয়া যায় না, একটা ওষুধ পাওয়া যায় না। মেদিনীপুর মেডিকেলের ক্ষেত্রে বলেছেন, ডিওয়াইএফআই ওখানে যখন আন্দোলন করতে গেছে তখন দেখা যাচ্ছে যে একজন ডাক্তার তার পেশেন্টের বাড়ির লোককে বলছেন বাইরে থেকে অমুক ওষুধটা কিনে আনতে হবে কারণ হাসপাতালে নেই। এই যে হাসপাতালে প্রয়োজনীয় ওষুধের সরবরাহটা বন্ধ হয়ে গেল, তার পিছনে কি কারণ? আদতে কেন ওষুধ কেনা হচ্ছে না? তাহলে কি ওই ক্ষেত্রে ফান্ড আসছে না? যদি ফান্ড না আসে তাহলে সেই ফান্ডটা যাচ্ছে কোথায়? এই ধরনের প্রশ্নগুলো, স্বাস্থ্য ব্যবস্থাটা যে ভেঙে পড়ছে, এই ধরনের প্যারামিটারে তো বোঝা যায়। এই ধরনের প্রশ্নগুলো সাধারণ মানুষ করছেন, যার উত্তর স্বাস্থ্য সচিব বা স্বাস্থ্যমন্ত্রী কারোর কাছে নেই। সেই জন্যে আরজি করের সময় থেকে আমরা দাবি করে আসছিলাম যে অবিলম্বে এদের পদত্যাগ করতে হবে। আর যদি এরপরে ওরা না করেন, ভবিষ্যতে সাধারণ মানুষজন যেভাবে সিবিআইয়ের শ্লথগতির জন্য সিজিও কমপ্লেক্স অভিযান করেছেন, সাধারণ মানুষ একই রকমভাবে ভবিষ্যতে স্বাস্থ্য দপ্তরও ঘেরাও করতে পারেন, যে এই প্রসূতি মৃত্যুর থেকে আরম্ভ করে যে গোটা দুর্নীতি, তার বিরুদ্ধে স্বাস্থ্যর যারা মাথায় বসে রয়েছেন স্বাস্থ্য দপ্তরে, তাদের জবাব দিতে হবে। ইতিমধ্যে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু মুখ্য সচিব একথা বলছেন যে তদন্তে যদি কারোর গাফিলতি প্রমাণ হয় কোনো চিকিৎসকের, তাহলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। সরাসরি সরকার চিকিৎসকদের সঙ্গে সংঘাতে চলে গেছে। হ্যাঁ, কারণ আরজি করের সময় থেকেই সরকার আসলে এটা ভুল লাইনে খেলছে যে চিকিৎসকরা বোধহয় সরকার বিরোধী হয়ে উঠেছেন। ব্যাপারটা তো সেটা নয়। সরকারের কিছু ত্রুটি, কিছু গাফিলতি দেখানোর চেষ্টা হয়েছে। এই যে মুখ্য সচিব বলে দিলেন চিকিৎসকদের গাফিলতি ধরা পড়লে হচ্ছে কাউকে ছেড়ে কথা বলা হবে না, তারপর সিআইডি, মুখ্য সচিব বলেছেন মানে ওটা ধরে নেওয়া যাবে, মুখ্যমন্ত্রী বলেছেন, তারপর আর সিআইডির ঘাড়ে কটা মাথা আছে, ওরা অন্য কিছু তদন্ত করবে। যদি খোলামেলা তদন্ত করতে দেওয়া হতো, তাহলে আদতে ওই দপ্তরের চিকিৎসক এটার জন্য অভিযুক্ত, নাকি তার মাথায় কেউ বসে আছেন হাসপাতালের বড় মাতব্বর তারা, নাকি ওই জেলার স্বাস্থ্য দপ্তর, নাকি রাজ্যের স্বাস্থ্য দপ্তর, কারা আসলে ওই স্যালাইনটা ওই হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য বলল, এটা তো আমরা জানতে পারবো না। যিনি অপারেশন করছেন তিনি তো হাসপাতালের সর্বেসর্বা নন। কোন স্যালাইন আসবে, কোন ওষুধ আসবে, কোথা থেকে ইঞ্জেকশনের সিরিঞ্জ কেনা হবে, সবটা কি উনি ঠিক করেন? তাহলে যদি উনি ঠিক না করেন, তাহলে গোটাটা ওই ডাক্তারের কাঁধে চাপিয়ে দেওয়া আসলে স্বাস্থ্য মন্ত্রকের মাথায় যে ঘুঘুর বাসা, সেই ঘুঘুর বাসার ভেতরে বসে থাকা ঘুঘুদের বাঁচানোর প্রচেষ্টা। দুলাল সরকারের মৃত্যুর যে রহস্য, সেটা এখনো
তার সামনে আসেনি। এরই মধ্যে কালিয়াচকে গোষ্ঠী সংঘর্ষ, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তিনি গুলিবিদ্ধ, তার এক সহকর্মী তিনিও আহত হয়েছেন। তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে মারামারি এটা নতুন ব্যাপার নয়। এর আগেও আমরা রাসবিহারী কালীঘাট চত্বরে প্রায় একটা গোটা রাত ধরে 3টে থানার পুলিশ বাহিনী মিলে তৃণমূলের এক বিধায়ক এবং এক কাউন্সিলরের অনুগামীদের মধ্যে ভাঙচুর, ঢিল চোরাচুরি, বোমাবাজি ইত্যাদি সেটা সারা রাত ধরে আটকাতে পারেন। খোদ কলকাতা শহরের বুকে কাউন্সিলর গুলিবিদ্ধ হলেন, আজ অবধি আমরা জানতে পারলাম না যে কাউন্সিলরকে যারা গুলি করতে আসলো তারা আসলে কেন আসলো, কারণটা কি। গুলি তো করলেন, লক্ষ্যভ্রষ্ট হলেন, সেটা বোঝা গেল। কেন মারতে এসেছিলেন, এই কেনর মধ্যে লুকিয়ে রয়েছে উত্তরটা। আসলে গোটা তৃণমূল তো একটা দুর্নীতিতন্ত্রের ওপর দাঁড়িয়ে রয়েছে। মালদায় যিনি খুন হলেন, কি কালিয়াচকে যে ঘটনা ঘটলো, কি কলকাতায় যে ঘটনা ঘটলো, আমাদের মনে হয় যে এইটা আসলে ওই দুর্নীতিতন্ত্রের মধ্যে কোথাও একটা শতাংশের গণ্ডগোল, ভাগের গণ্ডগোল ইত্যাদি হচ্ছে। সেই জন্য যদি সেটা না হয়, অন্য কিছু হয়, তাহলে কি কারণে হচ্ছে এইটা কিন্তু অবিলম্বে জেনে যেতে হবে। কারণ এই যে একটা কথা হচ্ছিল, মালদায় যিনি মারা গিয়েছেন তার সেই দিন নিরাপত্তারক্ষী ছিল না। তাহলে রাজ্যের শাসক দলের নেতাদের এই রাজ্যের আমলে নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে হচ্ছে কেন? আসলে কি তিনি এমন কিছু কাজ করছেন যেটা আসলে দুষ্কৃতীদের সমস্যা তৈরি হচ্ছে, নাকি এমন কিছু কাজ করছেন যেটা তার দলের মধ্যে আসলে ভাগ বটরার সমস্যা তৈরি হচ্ছে বলে তাকে নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে হচ্ছে? এই প্রশ্ন তো সাধারণ মানুষ আজ করছেন। এবং এই যতগুলো ঘটনা ঘটছে, তৃণমূলের নেতা খুন হচ্ছেন, গুলিবিদ্ধ হচ্ছেন থেকে আরম্ভ করে সাধারণ মানুষ রাস্তায় সর্বশান্ত হচ্ছেন, প্রতিটা ঘটনাই আসলে পুলিশের যে দপ্তর, পুলিশ মন্ত্রীর ব্যর্থতার দিকে আঙুল তুলছে। কিন্তু এই যে দুলাল সরকার, তার নিরাপত্তা কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারই দিয়েছিল 2008 সালে। 2021 সালের পর সাবিনা ইয়াসমিন তিনি এই নিরাপত্তা সরিয়ে নেওয়ার জন্য পুলিশকে বলেছেন। 2008 সালে যে কারণে নিরাপত্তা দেওয়া হয়েছিল, 2021 সাল অবধি কি সেই কারণ বহাল ছিল সেটা জানতে হবে, এক। দ্বিতীয় কথা হচ্ছে, 21 সালের পর যদি নিরাপত্তা উঠে গিয়েও থাকে, তাহলে নিরাপত্তা কেন দেওয়া হয়েছিল, কেন উঠে গেছিল, তার কারণটা পর্যালোচনা করতে হবে। কারণ 8-এর পরিস্থিতি আর 24-এর পরিস্থিতি এক নয়। ভাদু শেখ তিনিও তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই খুন হলেন। এই ধরনের প্রতিটা ঘটনার ক্ষেত্রেই আপনি দেখবেন আসলে তৃণমূলের ভাগ বটরার গণ্ডগোলের মধ্যেই এই কারণগুলো ঘটছে। কারণ কলকাতার ক্ষেত্রে আমরা শুনেছিলাম ওইখানে বাইপাসের ধারের জমি ইত্যাদি ইত্যাদি, সেইটা নিয়ে নানান গণ্ডগোল, সেই কারণেই নাকি এই ঘটনা ঘটেছে। আসল ঘটনা তো পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে না। পুলিশ প্রশাসন যদি আসল ঘটনাগুলো আমাদের সামনে না বলেন, তাহলে বুঝতে হবে কোথাও কিছু লুকিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং প্রতিটা ঘটনা, এই যে একটার পর একটা ঘটনা ঘটেছে, কেউ কেউ কোনো একটা মহল থেকে সোশ্যাল মিডিয়াতে বলার চেষ্টা করা হচ্ছে এ খারাপ, ও খারাপ, সে খারাপ। আমি বলছি, যে কোনো খারাপ মানুষ তাকে কি এইভাবে শাস্তি কেউ একজন মানুষ দিয়ে দিতে পারেন? তার তো আইন আদালত থাকবে। সেই আইন আদালত না থেকে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, মানে এটা আসলে স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা, পুলিশ মন্ত্রীর ব্যর্থতা। যে পুলিশ মন্ত্রীর ছবি নিয়ে দুলাল সরকার ভোটে জিতেছিলেন, সেই পুলিশ মন্ত্রী কিন্তু ভোটে জেতার নিরাপত্তা সুনিশ্চিত করতে পারলেও জীবনের নিরাপত্তাটা সুনিশ্চিত করতে পারলেন না। এটা একটা বড় চিন্তার ব্যাপার। রাজ্যের প্রাণী সম্পদ মন্ত্রী বর্ধমানের নেতা স্বপন দেবনাথ তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ দিচ্ছেন, কিন্তু সেগুলো সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না। তার কারণ আলু চাষি যাদের ক্ষতিপূরণ যারা দাবি করছেন দেওয়া হচ্ছে, ড্রোনের মাধ্যমে দেখা যাচ্ছে সেখানে আলু চাষই হয়নি। যারা সহায়ক মূল্যে ধান বিক্রি করছেন তাদের জমিই নেই। রাজ্যের মন্ত্রীর আবার অক্সিজেনের ঘাটতি হয়ে গেল কিনা, না অন্য কোনো মিসড কলের ডাক দেওয়ার সময় এসছে, বুঝতে পারি না। কারণ আর 1-1.5 বছর বাকি তো বিধানসভা নির্বাচনের। 21-এর আগেও এরকম অনেকের বিবেকের উদয়, শুভবুদ্ধির উদয়, অক্সিজেনের ঘাটতি ফাটতি হয়ে এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক ঝাপাঝাপি চালু হয়েছিল। আবার সেটা চালু হয়েছে কিনা বুঝতে পারছি না। যদি সেটা না হয়ে থাকে, তাহলে রাজ্যের মন্ত্রী আলু চাষিদের দুর্দশার যা কথা বলেছেন, সেই একই কথা নিয়োগ দুর্নীতি, আবাস দুর্নীতি, 100 দিনের কাজের দুর্নীতি সম্পর্কে বলে মানুষের চোখ খুলে দিন এবং এই সরকারের অপদার্থতার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে দুটো কথা বলুন, এটাই আমরা চাই। আবাসের কথা বললেন, জগৎবল্লভপুরে দেখা যাচ্ছে একই ঘর বারবার করে ভাঙা দেখিয়ে তৃণমূল কর্মী তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার বিভিন্ন সময় টাকা পয়সা নিয়ে ফেলছেন। না, ভাঙা তো দেখাতেই হয় না। আপনার 2তলা 3তলা পেল্লায় বাড়ি থাকলেও গত কয়েকদিন ধরে টানা সংবাদপত্রে ছবিসহ খবর হচ্ছে যে গত কয়েকটা বিভিন্ন জায়গায় আপনার পাকা বাড়ি থাকলেও আপনার যদি লাইনটা সঠিক থাকে তৃণমূলের নেতাদের সাথে, তাহলে আপনি প্রতিবার ওই আবাসের টাকা পেয়ে যেতে পারেন, এটার মধ্যে কোনো ব্যাপার না। আর আপনার যদি তৃণমূলের সাথে লাইন না থাকে, আপনি যদি বিরোধী দলের লোক হন, তাহলে ওই সিপিআইএমের আর্জুনা বিবির মতো পূর্ব মেদিনীপুরে নিজের বাড়ির চাইতে গিয়ে, মিছিল করতে গিয়ে পুলিশ তাকে পিটিয়ে রাস্তার মধ্যে মেরে ফেলে রাখবে, আবার জেলের মধ্যে নিয়ে গিয়ে মারবে।
ফলে কার বাড়ি পাকা আর কার বাড়ি ভাঙা সেটা ব্যাপার নয়, আসল ব্যাপারটা হচ্ছে যে কার তৃণমূলের সাথে লাইন আছে, কে তৃণমূলকে কমিশন দেবে, তার প্রতি বছর একটা করে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির তালিকায় নাম উঠবে, মৃত মানুষদের নাম উঠে যাচ্ছে।